আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্সদের একটি সাবজেক্ট, যে সাবজেক্টটার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং সেকেন্ড চ্যাপ্টার এর আগে আমি আরও অনেকগুলো ভিডিও করে দেখিয়েছি, তো আজকে আমরা আরও একটু অঙ্ক করব। এবং সেকেন্ড চ্যাপ্টারটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিস। তো এই চ্যাপ্টারের মধ্যে এর আগে আমি অনেকগুলো অঙ্ক আপনাদের করে দেখিয়েছি, তো আজকে আমি আরও কিছু অঙ্ক আপনাদের করে দেখাবো। কিন্তু তার আগে আমাদের এই অঙ্কগুলো করতে গেলে যে রুলসগুলো প্রয়োজন হবে সেটা আমরা করব। হ্যাঁ, তো এখানে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে করতে হয়, এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা আমরা থার্ড ইয়ারে অলরেডি একবার করে এসেছি। থার্ড ইয়ারে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের মধ্যে এই চ্যাপ্টার মানে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা চ্যাপ্টার ছিল, এবং সেখানে আমরা শিখেছি। তো এটা অনেকেরই পারার কথা বা জানার কথা, তারপরও যারা নতুন করছি বা যারা ওই সময়টাতে এই চ্যাপ্টারটা স্কিপ করে গেছি, এখন আমি মানে এখন তাদের করতে হবে, কারণ আমাদের কিন্তু এটা সেকেন্ড চ্যাপ্টারে আছে। এবং যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আছে, অবশ্যই আমাদের এই চ্যাপ্টার থেকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে এসে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একদম 90% আপনারা শিওর থাকতে পারেন যে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে থেকে আমরা পেতে পারি। তো সেটার জন্য আমাদের যেহেতু পড়তেই হবে। তো এর আগে আমি যখন এই অঙ্কগুলো করেছিলাম থার্ড ইয়ারের ভিডিওতে, সেখানে আমি অলরেডি রুলসের একটা বক্স আমি দেখিয়ে দিয়েছি। তারপর আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ইনডাইরেক্ট মেথডটা, সেটার রুলসটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং ডাইরেক্ট মেথডের যে রুলসটা সেটা আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। ঠিক আছে, তো প্রথমে আজকে আমি যে রুলসটা দেখাবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথডের যে রুলসটা হয় সেটা। এবং এটার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবং এই ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটার মধ্যে যে যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে, প্রথমেই লিখতে হবে নিট ইনকাম, এটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমাদের যোগের জন্য কিছু জিনিস থাকে, এই এন্ট্রিগুলো আমাদের দেখতে হবে যে আছে কিনা, যদি পাই তাহলে এগুলো আমরা যোগ করে দিব, এবং কিছু এন্ট্রি থাকে বিয়োগের। ঠিক আছে, তো ফার্স্টে আমি যোগ এবং বিয়োগের, আমার মনে হলো যে যোগেরগুলো এবং বিয়োগেরগুলো যদি আলাদা আলাদাভাবে আমি দেখাই আপনাদের জন্য ইজি হবে, তো এই কারণে আমি যোগেরগুলো এবং বিয়োগেরগুলো আলাদা আলাদা করে লিখেছি। তো প্রথমে যোগের যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আমি খুব তাড়াহুড়োভাবে কথা মানে তাড়াতাড়ি কথা বলছি, কারণ হচ্ছে আমি চাই ভিডিওর লেন্থগুলো একটু শর্ট হোক। ঠিক আছে, তো এখানে দেখুন যোগের মধ্যে যে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যান্ড রিটেন অফ ইনটেনজিবল অ্যাসেট। আমাদের যদি কোনো অদৃশ্যমান সম্পদের রিটার্ন অফ বা ডেপ্রিসিয়েশন থাকে, তাহলে সেটা আমাদের এখানে আনতে হবে। মানে কোনো স্থায়ী সম্পদের ডেপ্রিসিয়েশন হতে পারে, এবং কোনো অদৃশ্যমান সম্পদের রিটার্ন অফ হতে পারে, সেটা আমাদের এখানে আনতে হবে। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, আমাদের কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যদি লস হয়, হ্যাঁ, স্থায়ী সম্পদ বিক্রয় করে লস হলো, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা যোগ করতে হবে। তারপরে কারেন্ট ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট কমে গেলে সেটা এখানে যোগ করব। তারপর ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস বেড়ে গেলে যোগ করব। তার মানে আমাদের একটা জিনিস যদি আমরা মনে রাখি, যে যদি চলতি সম্পদ কমে যায় তাহলে যোগ করব, তাহলে চলতি দায় কি, দেখেন চলতি সম্পদ কমে গেছে যোগ করলাম, তাহলে চলতি দায়টা কি বেড়ে গেলে যোগ করব। ঠিক আছে, মানে বিপরীতটা একটু মনে রাখবো। ওকে, এরপরে ছিল অ্যালাউন্স ফর ডেবটস, এটার মধ্যে অ্যালাউন্স ফর ডেবটস আনতে হবে, মানে যদি আমাদের কোশ্চেনে থাকে আমরা এনে যোগ করে দিব। ইনক্রিজ আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, যদি মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যদি ইনক্রিজ হয়, বাড়ে, তাহলে সেটাও আমরা এখানে কি করব, যোগ করব। ঠিক আছে, এবং এখানে আমি এগুলো আলাদাভাবে লিখেছি কেন, আমাদের ওই থার্ড ইয়ারে যখন আমি রুলস দেখিয়েছিলাম বা ম্যাথগুলো করেছিলাম, তখন আমাকে অনেকে এইটা নিয়ে কোশ্চেন করেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, এটা আমাদের এই যে কারেন্ট অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, তারপরে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এই দুইটা জিনিস না আমাদের এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যায়।
ঠিক আছে, চলতি দায় এবং চলতি সম্পদের মধ্যে থেকে যায়, যার কারণে এই দুটোকে আমি আলাদাভাবে লিখি নাই। বাট দেখলাম যে ভিডিও করার পর অনেকে এই দুইটা নিয়ে আমাকে কোশ্চেন করেছেন, তো সেই উদ্দেশ্যে আমি চিন্তা করলাম যে কেননা এই দুটোকে আবার আলাদা করে নিয়ে নেওয়া যাক। ঠিক আছে, সো অ্যামাউন্ট ফর ডেপথ এবং ইনক্রিজ আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যদি থাকে এগুলো যোগ করতে হবে। দেন এই কারণেই মানে এই দুইটা জিনিসের জন্যই ইনডাইরেক্ট মেথডটা নিয়ে আবার আলোচনা করা, কারণ আমি ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট মেথড দুইটাই, ওই যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে চাচ্ছি, সেই ভিডিওতে আমি ইনডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড দুইটাই আমি আলোচনা করেছিলাম। বাট আবারও এখানে আলোচনার কারণ হচ্ছে এইটাই। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ফার্স্ট টু লাস্ট দেখা, নাহলে এই জিনিসটা আপনারা স্কিপ করে চলে যাবেন, পরে গিয়ে আবারও সেম কোশ্চেনটা আমাকে এই ভিডিওর মতো আপনারা করবেন, সেটা আমি জানি। এই কারণেই আমি বলে দিলাম যে এই দুইটা জিনিস এই চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে থাকে বিধায় আমি আগে যখন এই রুলসগুলো নিয়ে কাজ করেছি বা ম্যাথ করে দেখিয়েছি আপনাদের, তখন এই দুইটা আলাদাভাবে লিখি নাই। বাট আপনারা কমেন্ট করেছেন, সেই কারণে এখন আমি আলাদাভাবে করে লিখে দিয়েছি। আশা করি এখন আপনাদের প্রবলেমটা আপনারা সমাধান করে নিতে পারবেন। ওকে, এরপরে চলে যাই যে জিনিসগুলো আমাদের বিয়োগ করতে হবে এখানে। তো আমি এখানে লিখে নিয়েছি মাইনাস বা লেস। ওকে, সো প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, আমাদের কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যদি লস হয় সেটা আমরা যোগ করব, তাহলে লাভ হলে সেটা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, তারপরে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, এই জিনিসটা মনে রাখেন, এখানে কি যোগ করেছিলাম দেখেন, চলতি সম্পদ কমে গেছে যোগ করেছি, তাহলে চলতি সম্পদ বেড়ে গেলে কি করব, বিয়োগ করব। ওকে, তারপরে চলতি দায় বেড়ে গেছিল যোগ করেছি, তাহলে এখানে কি করব, চলতি দায় কমে গেলে বিয়োগ করব। তার মানে আপনারা যদি একটা জিনিস মনে রাখেন, এই জিনিসটাকে আমি একটু আপনাদের একটু ভালো করে আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখেন, আমরা যদি একটা জিনিস, এই চলতি সম্পদ কমে গেল বেড়ে গেল, এই জিনিসটা না আমাদের মনে থাকে না যে আসলে কমলে যোগ হয় না বাড়লে বিয়োগ হয়। আমরা যতই মুখস্থ করি, পরীক্ষার হলে গিয়ে দেখা যায় কি আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে এটা কি যোগ হবে, বাড়লে যোগ হয় না কমলে যোগ হয়, না কমলে যোগ হয় না বাড়লে, মানে এরকম একটা কনফিউশন লাগে। তো এটার জন্য আমি একটু বলে দিচ্ছি, দেখেন, প্লাসের মাইনাসের। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস আমরা মনে রাখি, সেটা কি, যে চলতি সম্পদ কমে গেলে যোগ হয়, চলতি সম্পদ কমে গেলে যোগ হয়, জাস্ট এতটুকু মুখস্থ করেন, এই লাইনটা মুখস্থ করেন, চলতি সম্পদ কমে গেলে কি হয়, যোগ হয়। ওকে, তাহলে চলতি সম্পদ, তাই তো, কারেন্ট অ্যাসেট, এটা যদি কমে যায় তাহলে কি হবে, যোগের ঘরে যোগ করে বসাবো, কি করব, যোগ করব। এই কমে গেছে যোগ করলাম, চলতি সম্পদ কমে গেলে কি করব, যোগ করব, কমে গেলে যোগ করব। ওকে, মুখস্থ হয়ে গেল। ওকে, ফাইন। এইবার চলতি দায়, চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায়, দেখেন, চলতি সম্পদ কমে গেছিল যোগ করলাম, তাহলে চলতি দায় বেড়ে গেলে কি করব, যোগ করব। বুঝাতে পারলাম? এই একটা জিনিস আমি মুখস্থ করলাম। হ্যাঁ, চলতি সম্পদ কমে গেছে যোগ করে দিছি, চলতি সম্পদ কমে গেছে যোগ করে দিছি। ওকে, আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা এখন করি, চলতি সম্পদ কমে গেল যোগ করলাম, তাহলে চলতি দায় বাড়বে যোগ করব, চলতি দায় বাড়বে যোগ করব। আচ্ছা, ওকে, ফাইন, চলতি দায় বাড়লো যোগ করলাম, চলতি সম্পদ কমলো যোগ করলাম। এবার আসি বিয়োগের ঘরে কি হবে, দেখেন, চলতি সম্পদ কমে গেছিল যোগ করলাম, তাহলে চলতি সম্পদ কি হবে, বেড়ে যাবে, চলতি সম্পদ বেড়ে যাবে, তাহলে কি করব, বিয়োগ করব। ওকে, সেম ভাবে চলতি দায়, চাইলে এটা দিয়েও করতে পারেন, চাইলে এটা দিয়েও করতে পারেন। হ্যাঁ, এটা দিয়ে করলে দেখেন চলতি সম্পদ বাড়ছে, আমরা কি করছি, বিয়োগ করছি, তাহলে এখানে কি হবে, চলতি দায় কমবে, কি করব, বিয়োগ করব। আবার এটা দিয়েও চাইলে করতে পারি, কিভাবে, চলতি দায় বেড়েছে যোগ করছি, চলতি দায় বেড়ে গেছিল যোগ করলাম, কমে যাবে বিয়োগ করব, বেড়ে গেছে যোগ করব, কমে গেছে বিয়োগ করব। তার চেয়েও ভালোভাবে মনে রাখতে পারি, দেখেন, যখন প্লাসের কাজ করব তখন চলতি দায় এটাও প্লাস এটাও প্লাস, মানে বাড়লে যোগ কমলে বিয়োগ। ঠিক আছে, চলতি দায় বাড়লে যোগ কমলে বিয়োগ, মনে রাখবো। কমে গেছে বিয়োগ করে দিব, বাড়ছে যোগ করে দিব। ঠিক আছে, কমে গেছে কি, বিয়োগ, বাড়ছে যোগ। ঠিক আছে, আশা করি এতটুকুর মধ্যে আমি যে কয়বার বললাম, আমার ভিডিওটা যারা স্কিপ না করে দেখে গেছেন তাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা।
ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা যদি এইটাকে একটু মাইন্ডে রাখেন যে চলতি দায়টার মধ্যে মিল আছে। কি মিল? কমে গেছে কমায়া দিব, বেড়ে গেছে বাড়ায়া দিব, কমে গেছে কমায়া দিব, বেড়ে গেছে বাড়ায়া দিব। বাস চলতি দায়টাকেও যদি আপনারা মনে রাখেন তাহলে অপোজিটটা কিন্তু অটোমেটিকই বের করতে পারবো। কি? চলতি সম্পদ। দেখেন বেড়ে গেছে যোগ করছি, তাহলে কমে গেছে যোগ করে দিব। ঠিক আছে? সেমভাবে কমে গেছে কমায়া দিছি, কমে গেছে কমায়া দিছি, তাহলে এটা কি? বেড়ে যাবে কমায় দিব, বেড়ে যাবে কমায় যাব। ঠিক আছে? এইভাবে করে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের ওই কনফিউশনটা আর আসার কথা না। সো আমাদের এতটুকু হয়ে গেল ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে চলে যাচ্ছি পরের কাজে। ওইখানে ওগুলো যোগ বিয়োগ করে কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব। আমি অঙ্ক করব এর পরের পার্টি, তখন আমি দেখিয়ে দিব। তো যোগ করে যদি প্লাসে বের হয় তাহলে লিখবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এত টাকা। আর যদি মাইনাসে বের হয় তাহলে লিখবো নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, মাইনাসে বের হলে। তারপরে চলে যাব 2-এ, ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি তাহলে যোগ করব, আর স্থায়ী সম্পদ ক্রয় করলে বিয়োগ করব। ব্যাস যোগ বিয়োগ করে বসিয়ে দিই। এটা যদি প্লাসে বের হয় সেম নিট ক্যাশ প্রোভাইড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর যদি মাইনাসে বের হয় ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে, তারপর 3 নম্বরে লিখতে হবে ক্যাশ ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, এটার মধ্যে কী কী আসে দেখেন। ডিভিডেন্ড পেড করলে মাইনাস করতে হবে, মর্গেজ লোন পেড করে দিছি তাহলেও মাইনাস করতে হবে, ইস্যু অফ কমন স্টক এটাকে যোগ করতে হবে, ইস্যুয়েন্স অফ বন্ডস পেয়েবল বা কমন স্টক এটাকেও যোগ করতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, ইস্যু এবং ইস্যুয়েন্স একই কথা। ঠিক আছে? দুইটাই বলতে বিক্রয় বোঝায়। আচ্ছা, তারপরে রিডেমশন অফ বন্ডস এটাও যদি থাকে সেটাও যোগ করতে হবে। সবগুলো যোগ বিয়োগ করে প্লাসে বের হইলে নিট ক্যাশ প্রোভাইড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এবং যদি মাইনাসে বের হয় তাহলে লিখবো নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, এরপরে এখানে 3টা অ্যামাউন্ট বের হয়, সেই অ্যামাউন্টগুলোকে যোগ বিয়োগ করে বসিয়ে সেটার নাম দিতে হয় নিট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ, এবং এটার সাথে যোগ করতে হয় আমাদের একটা বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে। সেটা কোনটা আমি যখন অঙ্ক করব আপনাদের দেখিয়ে দিব। অনেকে হয়তো বা অলরেডি জানেন, তারপরও আমি যারা না জানি তাদের উদ্দেশ্যে বলছি, আমি দেখিয়ে দিব। তো সেই বিগিনিং ক্যাশ ব্যালেন্সটাকে আমাদের এখানে যোগ করতে হবে, করে আমরা যেটা পাবো সেটার নাম দিব ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড। ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড মানে আমাদের সময় শেষে, নির্দিষ্ট সময় শেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে দেখলাম আমাদের হাতে এত টাকা অবশিষ্ট আছে। কথাটা আমি বুঝাতে পারলাম? ওকে, সো এইটা ছিল আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথডে কিভাবে করতে হয় সেটা, এবং ডাইরেক্ট মেথডে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের রুলস দেখাবো না, সেটার অলরেডি আমার একটা ভিডিও আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করব আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। ঠিক আছে? আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। সো আজকে এতটুকুই রুলস নিয়ে আলোচনা করলাম। আশা করি এতটুকু আপনাদের বুঝাতে পেরেছে, এবং কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসের যে ঝামেলাটা সেটা আপনাদের শুধরে দিতে পেরেছি। ঠিক আছে? তো পরবর্তী পার্টে আমি ম্যাথ করাবো, আশা করবো আপনারা খুব সহজে বুঝবেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।